1946 সালের 11ই সেপ্টেম্বর কবি সুকান্ত ভট্টাচার্য গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন কলকাতার 119 নম্বর লাউডন স্ট্রিটের রেড এইড কিওর হোম হাসপাতালে। সেদিন সন্ধেবেলায় হাসপাতালের বেডে শুয়ে আছেন ক্লান্ত, বিধ্বস্ত, রোগগ্রস্ত কবি। আর সেই সময় তাকে দেখতে সেখানে হাজির হয়েছিলেন বাংলার বিখ্যাত বিপ্লবীদের একটা বড়সড় দল। চট্টগ্রাম অস্ত্রাগার দখল মামলায় সদ্য মুক্তি পেয়েছেন এই বিপ্লবীরা। কে ছিলেন না এই দলে? ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ, বিপ্লবী অনন্ত সিং, বিপ্লবী অম্বিকা চক্রবর্তী, বিপ্লবী সুনীল চ্যাটার্জি এবং আরও অনেকে। বিপ্লবীরা কবিকে শ্রদ্ধা জানাতে সেদিন উপস্থিত হয়েছিলেন হাসপাতালে। বলা বাহুল্য, সে কারণেই কলকাতার বুকে সেদিন সংগঠিত হয়েছিল সেই ঐতিহাসিক সাক্ষাৎকারটি। একজন বিপ্লবী সেদিন কবির গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। বিপ্লবী সুনীল চ্যাটার্জি আবেগপ্রবণ হয়ে কবি সুকান্তকে বুকে জড়িয়ে ধরেছিলেন। বিপ্লবী গণেশ ঘোষ কবিকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, আমি আপনাকে ভীষণভাবে চিনি। তা বিপ্লবীদের এই অকৃত্রিম ভালোবাসা এবং স্বীকৃতি কবিকে গভীরভাবে আপ্লুত করেছিল। তিনি তার বন্ধু এবং ভাই ভূপেন্দ্রনাথ ভট্টাচার্যকে চিঠিতে তিনি লিখেছিলেন যে ফ্রান্সে বা আমেরিকায় তার জীবনী বেরোনোর খবরের চেয়েও এই বিপ্লবীদের সান্নিধ্য তাকে বেশি সার্থকতা এবং গর্বের অনুভূতি দিয়েছে। সেই ঐতিহাসিক সাক্ষাৎকারটির সময় কবি সুকান্ত ভট্টাচার্যের বয়স হয়েছিল মাত্র 20 বছর 27 দিন। আপনারা সকলেই জানেন যে কবি যখন মারা যান তখন তার বয়স হয়েছিল মাত্র 20 বছর 8 মাস 28 দিন। অর্থাৎ একথা বললে ভুল হবে না যে তার জীবনের শেষ পর্বটি শুরু হয়েছিল বিপ্লবীদের সাথে তার সেই ঐতিহাসিক সাক্ষাৎকারটির মধ্যে দিয়ে। গতকাল ছিল 13ই মে, কবির মৃত্যুবার্ষিকী। তার জীবনের অন্তিম পর্বে বিশেষ করে শেষ 15 দিনে কি ঘটনা ঘটেছিল আজ তারই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। 28শে এপ্রিল থেকে 30শে এপ্রিল 1947 সাল, নিভৃত লড়াই ও শয্যাশায়ী কবি। এপ্রিলের শেষ সপ্তাহ। এই দিনগুলিতে যাদবপুর টিভি হাসপাতালের লেডি মেরি হার্বার্ট ব্লক, সেখানে কবি সুকান্ত চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের সেই পরিবেশ ছিল নিস্তব্ধ, বিষণ্ণ। কবি বুঝতে পেরেছিলেন যে তার সময় ঘনিয়ে আসছে। তিনি তার বন্ধু অরুণাচল বসুকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে ফুটে উঠেছিল তার গভীর জীবন তৃষ্ণা এবং পাশাপাশি সমান্তরাল এক মৃত্যু চেতনা। তিনি লিখেছিলেন যে কলকাতায় যে দাঙ্গা এবং অস্থিরতা চলছে তার সাথে তার নিজের জীবনের যেন একটা নিশ্চিত অদ্ভুত যোগসূত্র আছে। বলা বাহুল্য, এই দিনগুলোতে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। বিছানা থেকে তার ওঠার শক্তিও ছিল না। তবুও সবসময়ই তার বালিশের নিচে থাকত চিরকুট এবং ডায়েরি। তিনি কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারতেন না। যক্ষার বিধ্বংসী কাশি তাকে সবসময় কথা বলতে বাধা দিত। কিন্তু তার চোখগুলো ছিল খুবই উজ্জ্বল। তার মেজ ভাই প্রশান্ত ভট্টাচার্য এবং ছোট ভাই অমিয় ভট্টাচার্য নিয়মিত সেই দিনগুলিতে তাকে হাসপাতালে দেখাশোনা করতেন। চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করতেন বটে, কিন্তু তিনি তার রাজনৈতিক বন্ধুদের সাথে দেখা করার জন্য তিনি উদগ্রীব হয়ে থাকতেন এবং তারা কাছে আসলে তাদের কাছ থেকে তিনি সমকালীন বিভিন্ন রাজনৈতিক খবরাখবর সংগ্রহ করতেন। 1 মে 1947 সাল, মে দিবস ও বিপ্লবের স্বপ্ন। মে মাসের প্রথম দিনটি কবির কাছে ছিল এক বিশেষ তাৎপর্যময় দিন। শ্রমিক শ্রেণীর মুক্তি এবং মে দিবসের সংগ্রামের প্রতি তার ছিল আজীবন শ্রদ্ধা। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের জানালার বাইরে মে দিবসের কোনো মিছিল দেখার সুযোগ তার সেদিন ছিল না, তার সুযোগ হয়নি। কিন্তু তার জ্বর বেড়েছিল কিছুটা। যক্ষার রোগীরা বিকেলের দিকে প্রায় জ্বরে আক্রান্ত হন। সুকান্ত ভট্টাচার্য তার ব্যতিক্রমী ছিলেন না। 2রা মে থেকে 5ই মে 1947 সাল, চিঠিপত্র ও অপূর্ণ আকাঙ্ক্ষা। মে মাসের প্রথম সপ্তাহে সুকান্ত ভট্টাচার্য তার বন্ধুদের কাছে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছিলেন অথবা পাঠানোর চেষ্টা করেছিলেন। তার মনে এক গভীর অতৃপ্তি ছিল। বিশেষত দারিদ্র্যের কারণে তিনি যে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না এবং তার পরিবারকে
ঋণের ভারে তিনি ফেলে যাচ্ছেন, এই বোধ তাকে কষ্ট দিত। বন্ধু অরুণাচল বসুকে লেখা একটি চিঠিতে তিনি তার জীবনের প্রেমহীনতা এবং জীবনের অভাবগুলোকে নিয়ে বেশ অকপট ছিলেন। তিনি লিখেছিলেন, আমার প্রধান সমস্যা, আমি আজও জানি না ও আমায় ভালোবাসে কিনা। উক্তিটি প্রমাণ করে যে একজন বিপ্লবী কবির ভেতরেও এক কোমল ও আবেগপ্রবণ হৃদয় ছিল, যা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভালোবাসার স্বীকৃতি খুঁজছিল। 5ই মে তারিখে তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা যায়। তার খাবারে অরুচি দেখা দেয় এবং রক্তবমির প্রাথমিক লক্ষণগুলো প্রকটভাবে ফুটে ওঠে। চিকিৎসকরা তার ডায়েট পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন ঠিকই, কিন্তু টিবির চিকিৎসায় সুষম খাদ্যের চেয়েও অনেক বেশি জরুরি ছিল যেসব কার্যকর ওষুধ সে সময়ে সেই হাসপাতালে, তা কিছুই ছিল না। 6ই মে থেকে 8ই মে 1947 কাকাবাবুর সাথে সাক্ষাৎ ও বিদায় বার্তা। মে মাসের এই দিনগুলিতে কবির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। ভারতের কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা মুজফ্ফর আহমেদ, যিনি কাকাবাবু নামে সবার কাছে পরিচিত, সেই কাকাবাবু কবিকে দেখতে হাসপাতালে আসলেন। মুজফ্ফর আহমেদের স্মৃতিচারণা থেকে জানা যায় যে কবি সুকান্ত তার হাত ধরে অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসেছিলেন। মুজফ্ফর আহমেদ যখন হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে আসছিলেন, তখন সুকান্ত ভট্টাচার্য তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আর হয়তো দেখা হবে না। এই একটি বাক্য বলে দেয় যে কিশোর কবি নিজের মৃত্যুর সংকেত পেয়ে গিয়েছিলেন। 9ই মে 1947, হে মহাজীবন, অন্তিম কাব্য সংকেত। 1947 সালের 9ই মে এই তারিখটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মৃত্যুর মাত্র 4 দিন আগে এক বিষণ্ণ বিকেলে কবি জগন্নাথ চক্রবর্তী কবিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। জগন্নাথ চক্রবর্তীর স্মৃতিচারণা থেকে জানা যায় যে কবি সুকান্ত তখন অত্যন্ত জীর্ণ, শীর্ণ এবং বিবর্ণ। হাসপাতালের পরিবেশটিও ছিল রহস্যময়, বিষাদগ্রস্ত। সুকান্ত ভট্টাচার্য তার বালিশের তলা থেকে 8 লাইনের একটি কবিতা বের করে জগন্নাথ চক্রবর্তীর হাতে দিলেন। এই কবিতাটি বিখ্যাত সেই কবিতা যার নাম হে মহাজীবন, যেখানে কবি শেষ 4টি লাইনে লিখেছিলেন, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ভাবুন একবার, যক্ষারোগের চরম যন্ত্রণার মধ্যে থেকেও কবি সৌন্দর্যের রোমান্টিক ধারণাকে ভেঙে কিভাবে রূঢ় বাস্তবতাকে আলিঙ্গন করেছিলেন। ক্ষুধার্ত মানুষের কাছে চাঁদের চেয়েও এক টুকরো রুটির গুরুত্ব যে বেশি, সেই চরম সত্যটি কবি এই কবিতায় যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা অচিরেই আধুনিক বাংলা সাহিত্যের, বাংলা কবিতার ইতিহাসে এক যুগান্তকারী বাঁক হিসাবে বিবেচিত হয়ে ওঠে। মৃত্যুর মাত্র 4 দিন আগে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি বাস্তবিকই বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। 10ই মে থেকে 11ই মে 1947, চরম সংকট ও মৌনতা। 10ই মে থেকে কবির শ্বাসকষ্ট অত্যন্ত বেড়ে যায়। তিনি আর কারোর সাথেই কথা বলতে পারছিলেন না। তার ছোট ভাই অমিয় ভট্টাচার্য তার মাথার পাশে সবসময় বসে থাকতেন। কবি কথা না বলতে পারলেও ইশারায় তিনি তার মনের ভাব খুব কষ্ট করে প্রকাশ করতেন। তবে সমস্ত কথা তিনি ইশারার মাধ্যমে জানাতে পারতেন না, শুধুমাত্র ইশারায় তিনি তার তৃষ্ণা এবং যন্ত্রণার কথা জানাতেন। 11ই মে তারিখে তার শরীর আরও নিস্তেজ হয়ে পড়ে। হৃৎপিণ্ডের স্পন্দন দুর্বল হতে শুরু করে। ডাক্তার সুনীল কুমার বসু এবং ডাক্তার তাপস কুমার বসু চেষ্টা করেছিলেন তার জীবনী শক্তি কিছুটা ধরে রাখতে, কিন্তু রক্তবমি কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না। বলা বাহুল্য, সে সময় কলকাতার রাজপথে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, ফলে হাসপাতাল পর্যন্ত যাতায়াত করাও ছিল বেশ বিপজ্জনক। এই বিচ্ছিন্নতা কবির একাকিত্বকে এবং কবির অসুস্থতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। 12ই মে 1947, অন্তিম রজনী। 12ই মে ছিল কবির জীবনের শেষ রাত। হাসপাতালে তার পাশে ছিলেন তার মেজ ভাই এবং কয়েকজন রাজনৈতিক কর্মী।
সারা রাত তিনি অস্থির হয়েছিলেন। যক্ষার আক্রমণে তার পিঠ ও পাঁজরের হাড়গুলো তখন চামড়ার উপর দিয়ে প্রকটভাবে দেখা যাচ্ছিল। তিনি বারবার পাশ ফিরতে চাইছিলেন, কিন্তু দুর্বলতা তাকে অসাড় করে দিয়েছিল। মধ্যরাতের পর থেকে তার শরীর ঠান্ডা হতে শুরু করে। চিকিৎসকরা বুঝতে পারেন যে লড়াই শেষ হয়ে আসছে। 12ই মের সেই কাল রাতে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুশয্যায় যে অস্ফুট শব্দগুলো উচ্চারণ করেছিলেন তা শুনে অনেকের মনে হয়েছিল তিনি হয়তো শেষবারের মতো তার বাড়ির কথা, তার মা সুনীতি দেবীর কথা তিনি ভেবেছিলেন। রাত যখন 3টে পেরিয়ে ভোরের দিকে এগোচ্ছিল, তখন কবির চেতনা ক্রমশ বিলীন হতে শুরু করে। 13ই মে 1947, একটি উজ্জ্বল নক্ষত্রের নির্বাপন। 1947-এর 13ই মে মঙ্গলবার ভোর 3:10 মাত্র 20 বছর 8 মাস 28 দিন বয়সে, অর্থাৎ প্রায় 21 বছর বয়সে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার এক নির্জন যক্ষা হাসপাতালে শোচনীয়ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মৃত্যুর কয়েক ঘন্টা পরে তার দেহটি একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয় কাশীমিত্র শ্মশানঘাটে। দাঙ্গার আতঙ্কে কোনো জনসমাগম ছিল না, কোনো শোকযাত্রাও করা সম্ভব হয়নি। গুটি কয়েক আত্মীয় এবং রাজনৈতিক বন্ধুদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। যে কবি লিখেছিলেন এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, তার নিজের বিদায় বেলাটি ছিল এক নির্মম নিষ্ঠুর ট্র্যাজেডির মতো। 1947 সালের 13ই মে তারিখে যে নক্ষত্রের পতন ঘটেছিল, আজও তার আলো আমাদের পথ দেখায়। কবি সুকান্ত ভট্টাচার্য কোনো ব্যক্তি নন, তিনি একটি অগ্নিগর্ভ সময়, একটা অমলিন আদর্শ, বাঙালির চিরন্তন দ্রোহের প্রতীক। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে এইরকমই নলেজেবল নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।